আসসালামু আলাইকুম। আগাম করের বিষয়ে আজকে একটু ডিটেইলস আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। সেটা হলো আমরা লাস্টে যেটা আমাদের বিগত আলোচনা যেটা ছিল যে বাণিজ্যিক আমদানিকারকে যদি প্রথম সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হলে ফাইনাল সেটেলমেন্টের বেনিফিটটা পাবে না। তো অতএব অবশ্যই খেয়াল করতে হবে যে আমি যেন কোনো উৎসকর্তনকারী সত্তার কাছে যেন আমার পণ্যটা সরবরাহ না করি, যদি সেটা আমি ফাইনাল সেটেলমেন্ট আমি কনসিডার করতে চাই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ফাইনাল সেটেলমেন্ট বিষয়টা আসবেই না যদি আমরা কোনো উৎসকর্তনকারী সত্তার কাছে আমার প্রোডাক্টটা সেল করি। এখন আমরা আসি 9.1 এ আমরা এই যদি আমরা ফাইনাল সেটেলমেন্ট করতে যাই তাহলে আমরা কীভাবে এন্ট্রিটা দিব, এটা নিয়ে একটা এক্সাম্পলও আমাদের সাধারণ আদেশে বলা আছে। পাশাপাশি এখানে সাধারণ আদেশের বিধিমালা 5 এ বলা আছে যে কীভাবে আমরা আমাদের এন্ট্রিটা দিতে পারি, কোন ঘরে আমাদের এন্ট্রিটা হবে। সেক্ষেত্রে আমাদের যে উৎপাদক কর মানে আমাদের যে সেলস ট্যাক্স, ধরুন আমি 100 টাকার একটা প্রোডাক্ট মানে আমি ইম্পোর্ট করলাম, যেটা ভ্যাট বেস ভ্যালু 100 টাকা ছিল। এখন ভ্যাট বেস ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে আমি যদি মানে আমার থিঙ্কিংটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি 100 টাকা হয় প্রোডাক্টের দাম, আমি যদি এটা 50% ফাইনাল সেটেলমেন্ট করতে গিয়ে 50% ভ্যালুয়েশন করি, তাহলে আমার প্রোডাক্টের দাম দাঁড়াবে 150 টাকা। 150 টাকা। তো আমি নোট 8 এর 150 টাকার ঘরে আমি এটা বসাবো এবং আমি ওখানে ড্রপডাউন বক্স থেকে আমি ট্রেডার সিলেক্ট করব, যেহেতু আমার 7.5% ভ্যাট আমি অ্যাপ্লাই করব। কারণ উৎসকর্তনকারীকে সরবরাহ করলে আমার 10% হয়ে যেত এবং উৎসকর্তনকারীর শর্তাকে আমি সরবরাহ করলে আমার এটা ফাইনাল সেটেলমেন্ট কাউন্ট হবে না। তো সেজন্য আমাকে যেটা করতে হবে যে আমি ট্রেডার হিসাবে ড্রপডাউন বক্স থেকে ট্রেডারটা আমি সিলেক্ট করব এবং সিলেক্ট করে যদি আমার প্রোডাক্টের বিল অফ এন্ট্রিতে ভ্যাট বেস ভ্যালু 100 টাকা হয় এবং আমি যদি 50% ভ্যালু এডিশন করি তাহলে টোটাল 150 টাকা হলো। তাহলে আমি টোটাল 150 টাকা আমার নোট 8 এ বসাবো এবং ড্রপডাউন বক্সে আমি ট্রেডার সিলেক্ট করে নিব। তারপরে আমি যে প্রোডাক্টটা এখন ইম্পোর্ট করলাম সেই প্রোডাক্টের ইম্পোর্টের ইনফরমেশনটা মানে আমদানির ইনফরমেশনটা আমি নোট 22 তে দিব। নোট 22 তে দিব এবং নোট 22 তে আমাদের এই ফাইনাল সেটেলমেন্টের একটা কথা বলা আছে যে যিনি ফাইনাল সেটেলমেন্ট করবে উনি কিন্তু রিবেটও পাবে না এবং আগাম কর হ্রাসকারীও সমন্বয় করতে পারবে না। ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা আমার কাছে মনে হচ্ছে, যদি আমি ওখানে কিন্তু নোট 22 তে ড্রপডাউন বক্স আছে, ওখানে বিল অফ এন্ট্রি আছে প্লাস ম্যানুয়াল এন্ট্রি আছে। যেহেতু আমি আগাম কর হ্রাসকারীও সমন্বয় করতে পারবো না এবং আমি রিবেটও নিতে পারবো না, নোট 22 বসালে রিবেটে তো যাবেই না। আমার কিন্তু নোট 22 বসালে যদি বিল অফ এন্ট্রি বসাই তাহলে নোট 22 বসানোর পরেও আমার কিন্তু 80টা নোট 80র অ্যামাউন্টটা নোট 30 থেকে হিট করবে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এই সাধারণ আদেশে বলা আছে যে আমি এটিও হ্রাসকারী সমন্বয় করতে পারবো না এবং রিবেটও আমি নিতে পারবো না, তো সেক্ষেত্রে আমি মনে করি যে ম্যানুয়াল এন্ট্রি দিয়ে ওখানে আমি আমার এটির অ্যামাউন্টটুকু বসাবো না এবং ব্যাটের অ্যামাউন্টটুকুও বসাবো না। যদি আমি ব্যাটের অ্যামাউন্টটুকু বসাতে পারি, বাট এটির অ্যামাউন্টটুকু বসালে যেহেতু এটা নোট 30 থেকে হিট করবে, অতএব সেটা আমি এখানে আমার কাছে মনে হচ্ছে এটা না বসানো উচিত ম্যানুয়াল এন্ট্রি দিয়ে। ঠিক আছে? আর আমি যদি বিল অফ এন্ট্রি দিয়ে মানে ম্যানুয়াল এন্ট্রি না দিয়ে সরাসরি দিই এবং সেটা যদি নোট 30-তে চলে আসে তাহলে সেটা আমরা হয়তো বৃদ্ধিকারী সমন্বয় করে রাখতে পারি। কারণ তাহলে হয়তো সাধারণ আদেশটা পুরার যে কন্ডিশনগুলো সেটা হয়তো ফুলফিল হতে পারে যে আমি এটিও হ্রাসকারী সমন্বয় আসলো 30-তে, বাট আমি আবার এটির সমপরিমাণ অ্যামাউন্ট আবার বৃদ্ধিকারী সমন্বয় করে দিয়েছি, যাতে আমার টোটাল ইকুয়াল 0 হয়ে গেল। এখন তাহলে কী করবো আমি, যদি আমি ম্যানুয়াল এন্ট্রি দিয়ে থাকি, আমি এটি যদি না নিয়ে থাকি তাহলে আমার কি করব, আমি নোট 22-এ আমি এন্ট্রিটা দিলাম। ঠিক আছে? এন্ট্রিটা দেওয়ার পরে আমার ইম্পোর্টের এন্ট্রিটা দিলাম। ইম্পোর্টের এন্ট্রি বলতে গেলে আমি 100 টাকা যেটা আমার ব্যাট বেস ভ্যালু ছিল সেই এন্ট্রিটা আমি নোট 22-এ আমি বসাবো। তারপর পাশাপাশি আমাকে যেটা করতে হবে, এখানে একটা কথা বলা আছে যে নোট 8 সরবরাহ তথ্য এন্ট্রি করিবার ফলে 7.5% হারে যেই পরিমাণ প্রদেয় কর প্রদর্শিত হইবে। এখন নোট 8-এ যদি আমি ধরেন 50% ভ্যালু এডিশন করে আমি যদি নোট 8-এ 150 টাকা বসাই তাহলে আমার 7.5% হারে ধরুন যে পরিমাণ বেড়ে টাকাটা আসবে, কথার কথা যদি আমার কত 13.5 টাকা বা 12 টাকা সামথিং এরকম হয়তো আসতে পারে, যে অ্যামাউন্টটুকুই আমার আসবে বলছে যে পরিমাণ কর প্রদেয় কর প্রদর্শিত হবে, মানে নোট 8-এ 7.5% হারে যেই পরিমাণ কর প্রদর্শিত হবে, মানে ধরুন 150 টাকার উপরে যদি আমার 7.5% হয় তাহলে কত টাকা আসবে, 7, 8, 9, 10
কত 12 বা 13 টাকার এরকম আসবে। এই পুরো টাকাটাই আমাকে কি করতে হবে? নোট 32 এ হ্রাসকারী সমন্বয় করতে হবে। এখানে কি বলা আছে আমি পুরোটা পড়ে শুনি আপনাদেরকে। নোট 8 এ সরবরাহ তথ্য এন্ট্রি করিবার ফলে 7.5% হারে যে পরিমাণ প্রদেয় কর প্রদর্শিত হইবে সেই পরিমাণ কর কথা বলা আছে। হ্যাঁ? যদি আপনি নোট 30 দিয়ে ধরুন আপনার নোট 30 তে আপনার 80 টা আসলো। আসার পরে আপনি সমন্বয় করার পরে অবশিষ্ট অংশটুকু যদি এভাবে বলা থাকতো ব্যাখ্যা করে, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে এটির সাথে সমন্বয় করার পর অবশিষ্ট অংশটুকু আমি 32 তে বসাবো। অতএব এখানে যেহেতু এটি আমি সমন্বয় করতে পারবো না, অতএব নোট 8 এ যেই পরিমাণ প্রদেয় কর প্রদর্শিত হবে সেই পরিমাণে কর আমি দাখিলপত্রে অংশ 6 এ হ্রাসকারী সমন্বয় করব। মানে যেটা আমার পেয়েবল ব্যাট আসবে সেটা আমি নোট 32 এ বসায় দেব। এতে আমার যে পরিমাণ নোট 8 এ যে পরিমাণ পেয়েবল দাঁড়ালো, নোট 32 এ আমি সেই পরিমাণ পেয়েবল দেওয়ার কারণে আমার পেয়েবল এবং এখান থেকে হ্রাসকারী সমন্বয় দুইটা মিলে আমার 0 হয়ে যাবে। তো এইভাবে আমি একটা প্র্যাকটিস করতে পারি এবং আপনাদের আরও যদি কোনো থট থাকে সেটাও শেয়ার করতে পারেন। পাশাপাশি আমরা যেহেতু এখানে যেহেতু 4.3 দাখিল করতে হবে না, ফাইনাল সেটেলমেন্ট যারা করবে তাদের 4.3 দাখিল করতে হবে না। কারণ 4.3 ছাড়া তো রিবেট নেওয়া যাবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে ফাইনাল সেটেলমেন্টের ব্যক্তি আমরা মোটা দাগে যেটা বুঝতে পারলাম, ওনারা কোনো উৎস কর্তনকারীর কাছে বিক্রি করতে পারবে না, এটি হ্রাসকারী সমন্বয় করতে পারবে না, ব্যাট রিবেট নিতে পারবে না। ওনারা যেটা করবে সেটা হলো নোট 8 এ বসাবে এবং যে পরিমাণ পেয়েবল হবে সেটা নোট 32 এ বসাবে, তারপর সেটা ফাইনালি হয়ে যাবে। এবং 6.3 এর কিছু ফর্মালিটি আছে, সেই ফর্মালিটিগুলো মেনটেন করতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল। আমার মতামতের সাথে অনেকে হয়তো দ্বিমত থাকতে পারেন, আমি বিনয়ের সাথে সেটা অ্যাকসেপ্ট করে নেব এবং আমি রিকোয়েস্ট করব আপনার থট বা আপনার চিন্তা, আপনার জাজমেন্ট আমাদের সাথে শেয়ার করুন। আমরাও আপনাদের কাছ থেকে শিখে নিজেকে কারেক্ট করে নিব যদি আমাদের এখানে কোথাও কারেকশনের প্রয়োজন হয়ে থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।